যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ভিডিও এবং জব নোটিফিকেশন দেখার জন্য সাবস্ক্রাইব করুন এফেক্টিভ লার্নিং চ্যানেলটি এবং পাশের বেল আইকনটির মধ্যে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আজকে পলিটির আন্ডারে অ্যামেন্ডমেন্টস অ্যান্ড আর্টিকেলস থেকে যে সমস্ত প্রশ্নপত্র এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা হবে। টোটাল 3টে পার্টেতে এই টপিকটা কমপ্লিট হবে এবং আজকে তার পার্ট 1। তো চলো আজকে আমরা প্রথম প্রশ্ন দেখে নিই। দ্য 86th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ডিলস উইথ দ্য ড্যাশ। 86তম সংবিধান সংশোধনীর সাথে কাজ করে ড্যাশ। তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল চিলড্রেন বিটুইন দ্য এজ অফ 6 অ্যান্ড 14 ইয়ার্স। এই 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট, এটা তো দেখতেই পেলে যে it made a right to education a fundamental right for children from age group 6 to 14। এছাড়াও it made education for all children below 6 year, যেটা DPSP এর আন্ডারেতে আসছে। প্রসঙ্গক্রমে মনে রাখবে it made the opportunities for education to child a fundamental duty of the parents of the children, যেটা একটা ফান্ডামেন্টাল ডিউটি প্যারেন্টের। এবং প্রসঙ্গক্রমে তোমরা আরও মনে রাখবে no child is liable to pay any kind of fees অথবা ক্যাপিটেশন ফিজ অথবা যে কোনো রকমের চার্জেস এগুলো দিতে বাধ্য নয়। এবং যদি এটা কালেক্ট করা হয়, এ কালেকশন অফ ক্যাপিটেশন ফিজ ইনভাইটস এ ফাইন আপ টু 10 times দ্য অ্যামাউন্ট কালেক্টেড। চলো আজকে পরের প্রশ্ন দেখি। Which one of the following amendments to the Indian Constitution empowers the President to send back any matter for reconsideration by the কাউন্সিল অফ মিনিস্টার্স? ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে মন্ত্রী পরিষদ কর্তৃক পুনর্বিবেচনার জন্য কোনো বিষয় ফেরত পাঠানোর ক্ষমতা দেওয়া হয়েছে? এর নিচের যে 4টি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এর কথা বলা রয়েছে এর মধ্যে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা পাস হয়েছিল 1978-এতে, যেটার মাধ্যমেই বলা হয়েছিল দ্য প্রেসিডেন্ট ক্যান সেন্ড দ্য অ্যাডভাইস ব্যাক ফর রিকনসিডারেশন ওয়ান্স। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে ইফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স সেন্ডস দ্য সেম অ্যাডভাইস এগেন টু দ্য প্রেসিডেন্টকে যদি আবার সেই একই সেম অ্যাডভাইসটা ফেরত পাঠায়, দেন প্রেসিডেন্ট মাস্ট অ্যাকসেপ্ট ইট। আর এই অ্যামেন্ডমেন্টটা ওয়েন্ট ইন্টু এফেক্ট ফ্রম 20th of June 1979। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মেক্স মেনশন অফ দ্য ড্যাশ। 74তম সংবিধান সংশোধন আইন ড্যাশের উল্লেখ করেছে? এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ফাংশনস অফ দ্য স্টেট ফাইন্যান্স কমিশন। স্টেট ফাইন্যান্স কমিশন প্রসঙ্গে মনে রাখবে যে আর্টিকেল 243(1) of the Indian Constitution prescribes that the governor of the state shall, as soon as may be within 1 year from the commencement of the constitution, যেটা 73rd Constitutional Amendment Act যেটা 1992-তে পাস হয়েছিল বলা ছিল, এবং তারপরেতে thereafter at the expiration of the 5th years must constitute a finance commission, যেটা কি করবে to review the financial position of the panchayats। চলো পরের প্রশ্ন দেখি। Which of the following constitutional amendments have added Article 15(5) in the Constitution of the India providing for reservation in educational institution in the private sector also? নিম্নলিখিত সংবিধান সংশোধনীর মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 15(5) যুক্ত করেছে, যেটি বেসরকারি ক্ষেত্রেও শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণের ব্যবস্থা করেছে? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, 93rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটি ইন্ডিয়ান কনস্টিটিউশনে ক্লজ 5টা অ্যাড করেছে আর্টিকেল নাম্বার 15-র সাথে, উইথ এ এম টু প্রমোট দ্য এডুকেশনাল অ্যাডভান্সমেন্ট অফ দ্য সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অফ দ্য সিটিজেন্স লাইক শিডিউল্ড কাস্ট অ্যান্ড শিডিউল্ড ট্রাইবস থ্রু স্পেশাল প্রভিশনস রিলেটিং টু অ্যাডমিশন অফ স্টুডেন্টস, যে সমস্ত ক্যাটাগরি লাইক SCs, STs in all educational institution including
private educational institution, whether aided or unaided by the states. চলো next question দেখি. Which one of the following amendments of the Constitution of India deals with the issue of strengthening of the Panchayati Raj? পঞ্চায়েতি রাজকে শক্তিশালী করার বিষয়টি নিয়ে ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন সংশোধনীটি নিয়ে আলোচনা করা হয়েছে? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটি পাস হয়েছিল 1992-তে, যেটির মাধ্যমে ইন্ডিয়ান কনস্টিটিউশনেতে একটা নতুন পার্ট যোগ হয়েছিল, পার্ট 9, টাইটেলড উইথ দ্য পঞ্চায়েতস, which covering provisions from article number 243 to 243O, এবং এই 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা নতুন schedule covering 29 subjects within the functions of the panchayats also included. Next question দেখব. Which article of the Indian Constitution provides for the setting up of the consolidated fund? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংহত তহবিল গঠনের ব্যবস্থা করেছে? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, আর্টিকেল 267(1). নো, ইট ইজ রং, ইট মাস্ট বি 266(1). তো তোমরা এটা কারেক্ট করে নেবে। 266(1) এর আন্ডারতে কনসলিডেটেড ফান্ড গঠন করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। এই কনসলিডেটেড ফান্ডটা কি অ্যাকচুয়ালি, যেটির মধ্যে ইনক্লুড হয় রেভিনিউজ which are received by the government through taxes and expenses included in the form of borrowings and loans. এক্ষেত্রে মনে রাখবে it represent one of the three part of the annual financial statement, আর annual financial statement এর তিনটে পার্ট কি, এক তো দেখতেই পেলে যে consolidated fund, এছাড়াও contingency fund এবং public accounts। চলো পরের প্রশ্ন দেখব। Constitutional safeguards to civil servants are ensured by নাগরিক কর্মচারীদের সাংবিধানিক সুরক্ষাগুলি এর দ্বারা নিশ্চিত করা হয়। তো কত নম্বর আর্টিকেল দ্বারা? অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, আর্টিকেল নাম্বার 311, যেটিতে বলা আছে যে নো পারসন হু ইজ এ মেম্বার অফ এ সিভিল সার্ভিস অফ দ্য ইউনিয়ন অথবা অ্যান অল ইন্ডিয়া সার্ভিস অর এ সিভিল সার্ভিস অফ এ স্টেট, অথবা সে হোল্ড করছে সিভিল পোস্ট আন্ডার দ্য ইউনিয়ন অথবা স্টেট, শ্যাল বি ডিসমিসড অর রিমুভড বাই অ্যান অথরিটি সাবঅর্ডিনেট টু দ্যাট হুইচ ওয়াজ রেসপন্সিবল টু অ্যাপয়েন্ট হিম। এবং এটিতে আরও বলা আছে যে নো সাচ পারসন অ্যাজ অ্যাফোরসেড শ্যাল বি ডিসমিসড অর রিমুভড অর রিডিউসড ইন র্যাঙ্ক এক্সেপ্ট আফটার অ্যান ইনকোয়ারি in which he has been informed of the charges against him. তো এই সমস্ত সাংবিধানিক সুরক্ষাগুলি সিভিল সার্ভেন্টরা পেয়ে থাকে এই 311 নম্বর ধারা অনুযায়ী। চলো পরের প্রশ্ন দেখি। সিম্পল মেজরিটি ইন ভোটিং ইজ এনাফ টু অ্যামেন্ড প্রভিশনস রিলেটিং টু ড্যাশ। ভোটের ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ড্যাশ সম্পর্কিত বিধানগুলি সংশোধন করার জন্য যথেষ্ট। দেখো কি কি অপশনগুলো দেওয়া রয়েছে। অপশন নাম্বার এ তে রয়েছে সিটিজেনশিপ, অপশন নাম্বার বি তে রয়েছে ক্রিয়েশন অ্যান্ড অ্যাবলিশন অফ এ স্টেট, অপশন নাম্বার সি তে অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল্ড কাস্ট অ্যান্ড শিডিউল্ড ট্রাইবস, এবং অপশন ডি তে অল অফ দ্য অ্যাবাভ। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ। সবকটি সিম্পল মেজরিটির মাধ্যমে সংশোধন করা যেতে পারে। সিম্পল মেজরিটির মাধ্যমে এগুলো ছাড়াও আরও অনেকগুলোই ক্ষেত্র আছে যেগুলো সংশোধন করা যেতে পারে। এক দেখলে যে ক্রিয়েশন অ্যান্ড অ্যাবলিশন অফ এ স্টেট, এবং যদি সেই সমস্ত স্টেটের অল্টারেশন অফ এরিয়াজ অথবা বাউন্ডারিজ অথবা নেমস এর চেঞ্জের দরকার হয়, সেটিও সিম্পল মেজরিটির মাধ্যমে সম্ভব। এছাড়াও অ্যাবলিশন অর ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিলস ইন স্টেটস, এটাও সিম্পল মেজরিটির মাধ্যমে হয়। এবং গভর্নর্স, স্পিকার্স, জাজেস এদের যে অ্যালাউন্স প্রিভিলেজেস ঠিক করা হয় সেগুলো সিম্পল মেজরিটির মাধ্যমে হয়ে থাকে, ইনক্লুডিং প্রেসিডেন্ট অলসো। কোরাম ইন পার্লামেন্ট এটাও সিম্পল মেজরিটির মাধ্যমে। স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অফ দ্য মেম্বার অফ পার্লামেন্ট এটাও সিম্পল মেজরিটিতে হয়। সিটিজেনশিপ অ্যাকুইজিশন অ্যান্ড টার্মিনেশনের ব্যাপারটা তো আগেতেই বলা হয়েছে অপশন নাম্বার এ তে। এবং ইলেকশন অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার
এটাও সিম্পল মেজরিটির মাধ্যমে হয়ে থাকে। ডিলিমিটেশনস অফ কনস্টিটিউয়েন্সিজ, এটাও সিম্পল মেজরিটিতে হয়। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখব। One of the following amendments imposed restrictions on the fundamental rights of the citizens with a view to protect the sovereignty and integrity of India. It was the নিম্নলিখিত এক সংশোধনী ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার লক্ষ্যে নাগরিকদের মৌলিক অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করেছিল। এটি ছিল, এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 16th অ্যামেন্ডমেন্ট। 16th অ্যামেন্ডমেন্ট যেটি আর্টিকেল নাম্বার 19 কিছু অংশকে অ্যামেন্ড করেছিল, যেটির ক্লজ 2 ইন দ্য ইন্টারেস্ট অফ, এই ওয়ার্ডটার পরেতে দ্য সভরেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া কথাটি যোগ করেছে, এবং ক্লজ 3 and 4 এর মধ্যে আফটার দ্য ওয়ার্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য ওয়ার্ড দ্য সভরেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া আর শ্যাল বি ইনসার্টেড। সেম। চলো পরের প্রশ্ন দেখি। Which one of the following may be said to constitute the basic structure of the constitution? সংবিধানের মূল কাঠামো গঠনের জন্য নিম্নলিখিত কোনটিকে বলা যেতে পারে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ, মানে ফেডারেল ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন, নেক্সট সেকুলার নেচার অফ পলিটি, এবং ম্যান্ডেট টু বিল্ড এ ওয়েলফেয়ার স্টেট। এগুলো সবকটাই ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার বলা যায়। এগুলো ছাড়াও ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার প্রসঙ্গে মনে রাখবে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, দেন ইউনিটি অ্যান্ড সভরেনিটি অফ ইন্ডিয়া, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান ফর্ম অফ গভর্নমেন্ট, সেপারেশন অফ পাওয়ার এবং ইন্ডিভিজুয়াল ফ্রিডম। এই সমস্তগুলো কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের আন্ডারেতে আসে, এবং পরে পরে আরও বিভিন্ন ফিচার্স অ্যাড করা হয়েছে যেগুলো বেসিক স্ট্রাকচার আন্ডারেতে এখন ধরা হয়ে থাকে, যেমন রুল অফ ল, জুডিশিয়াল রিভিউ, পার্লামেন্টারি সিস্টেম, রুল অফ ইকুয়ালিটি, হারমোনিয়ান ব্যালেন্স বিটুইন দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, দেন লিমিটেড পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। এগুলো বেসিক স্ট্রাকচারের আন্ডারেতে আসে। এবং এছাড়াও মনে রাখবে যে পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32, 136, 142, 147 এগুলোকেও বেসিক স্ট্রাকচারেতে ধরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, এবং হাইকোর্টের ক্ষেত্রেতে আন্ডার আর্টিকেল 226, 227 এগুলো বেসিক স্ট্রাকচারের আন্ডারেতে এখন ধরা হয়ে থাকে। চলো পরের প্রশ্ন দেখব। Which among the following constitutional amendment provided for state reorganization on linguistic basis? ভাষাগত ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের জন্য প্রদত্ত সংবিধান সংশোধনীর মধ্যে কোনটি? এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, 7th amendment. So the 7th amendment of the Indian Constitution was needed to implement the recommendation of the State Reorganization Commission, which regulating the reorganization of the state on a linguistic basis. এবং তোমরা তো জানোই, it paved way for doing away with the classification of state in A, B, C and D category, এবং also introduce the union territories. Right? চলো পরের প্রশ্ন দেখব। Which one of the following amendments has been described as mini constitution? নিম্নলিখিত সংবিধানের মধ্যে কোনটি সংবিধান হিসাবে বর্ণনা করা হয়েছে? সরি, এখানেতে একটি ওয়ার্ড মিসিং আছে। মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান হিসাবে বর্ণনার কথা এখানে হওয়া উচিত ছিল, এখানে তো একটা মিসিং আছে কথাটা। আচ্ছা, যাই হোক, তো এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 42nd। 42তম সাংবিধানিক সংশোধনকে মিনি কনস্টিটিউশন হিসেবে ধরা হয়ে থাকে। আচ্ছা, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রসঙ্গে মনে রাখবে যে এটি 1976-তে পাস হয়েছিল, যেটা ন্যাশনাল এমার্জেন্সির সময় ইন্ট্রোডিউস করা হয়েছিল, এবং এখানেতে অনেকগুলি চেঞ্জেস এনেছিল। যেমন ধরো, 1 নম্বরে বলতে গেলে প্রিএমবেলেতে ইট ইনসার্টেড ওয়ার্ডস লাইক সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি এই ওয়ার্ডগুলোকে প্রিএমবেলের মধ্যে ইনসার্ট করা হয়েছিল এই 42তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে। নেক্সট মেজর চেঞ্জেস বলতে লেজিসলেচারেতে, যেখানে লাইফ অফ লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ ওয়াজ এক্সটেন্ডেড ফ্রম 5 to 6 years. দেন
প্রেসিডেন্ট রিলেটেড কিছু চেঞ্জেস আনা হয়েছিল, যেটাতে আর্টিকেল নাম্বার 74-কে অ্যামেন্ড করা হয়েছিল এবং যেখানেতে বলা হয়েছিল প্রেসিডেন্ট শ্যাল অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যাডভাইস বাই দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রেও কিছু চেঞ্জেস আনা হয়েছিল, যেখানেতে অল ডিপিএসপিস আর গিভেন প্রিমেসি ওভার দ্য ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 14, 19 and 31. এছাড়াও some new directives were added in part 4. Then part 4A was added, having article 51A containing fundamental duties of the citizens. চলো নেক্সট প্রশ্ন দেখব। Which of the following is not the methods for amending the different categories of provisions in the Constitution? সংবিধানের বিভিন্ন ধারার বিধান সংশোধন করার পদ্ধতিগুলির মধ্যে নিচের কোনটি নয়? দেখো এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, সার্টেন প্রভিশনস মে বি অ্যামেন্ডেড অনলি বাই এ 3/4 মেজরিটি। এটা কোনো সংবিধান সংশোধনের পদ্ধতি নয়, বাকি তিনটে কিন্তু সংবিধান সংশোধনের পদ্ধতি। দেখো আর্টিকেল 368 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা মেনশন করে 2 টাইপস অফ অ্যামেন্ডমেন্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। একটা টাইপ কি, ওয়ান টাইপ অফ অ্যামেন্ডমেন্ট ইজ বাই স্পেশাল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট, এবং আর একটা পদ্ধতি বলে by a special majority of the parliament with the ratification by half of the total state, যেটি দেখো অপশন নাম্বার ডি এতে দেওয়াই রয়েছে। এবং সিম্পল মেজরিটি, এবং কিছু কিছু ক্ষেত্রে সিম্পল মেজরিটি আনতে 2/3 মেজরিটিরও দরকার হয়ে থাকে, কিন্তু 3/4 মেজরিটির কথা কোথাও উল্লেখ নেই। এরকমভাবে কোনো সংবিধান সংশোধন করার পদ্ধতি অবলম্বন করা হয় না। চলো পরের প্রশ্ন দেখব। The majority of the provisions of the Indian Constitution can be amended. ভারতীয় সংবিধানের বেশিরভাগ বিধান সংশোধন করা যেতে পারে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, the Parliament alone. So most of the provisions can be amended by the Union Parliament by passing a amending act by a majority of total membership and 2/3 majority of members present and voting in each houses. চলো নেক্সট প্রশ্ন দেখব। The Constitution 43rd Amendment Act, সংবিধান সংশোধনের 43তম সংশোধনী আইন। তো এর নিচে যে 4টি অপশন দেওয়া রয়েছে এর মধ্যে বলতে হবে যে 43তম সংবিধানের সংশোধনী আইনেতে কোনটির কথা বলা আছে। এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, রিস্টোর দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট দ্য পাওয়ার টু কনসিডার দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ সেন্ট্রাল অর স্টেট লস। দেখো এই 43rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রসঙ্গে মনে রাখবে এটি পাস হয়েছিল 1977-এতে। As you know, it is enacted by the Janata government to nullify some of the distortion introduced by the 42nd Constitutional Amendment Act, যেটা 1976-এতে পাস হয়েছিল এমার্জেন্সির সময়তে। এটির মাধ্যমে এক তো রিস্টোর দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য হাই কোর্ট ইন রেসপেক্ট অফ জুডিশিয়াল রিভিউ অ্যান্ড ইস্যু অফ রিটস, এবং সেকেন্ডলি ডিপ্রাইভ দ্য Parliament of its special powers to make laws to deal with anti-national activities. Right? So, this is the end of this video. থ্যাংক ইউ। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। গুড বাই, গড ব্লেস ইউ অল।